Hi friends, welcome back in your favorite YouTube channel Simplified Biology. And today in this class actually I would like to discuss about some experimental evidence for DNA's role as the genetic material. Actually uh, যেটা দুটো এক্সপেরিমেন্টস নিয়ে অ্যাকচুয়ালি আমরা পড়ব। ঠিক আছে, একটা হচ্ছে গ্রিফিথস অ্যান্ড Avery's transformation experiments and another is the Hershey and Chase experiments. But today in this class আজকের ক্লাসে আমরা শুধুমাত্র গ্রিফিথস অ্যান্ড এভারিস ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্টস নিয়ে আলোচনা করছি। Actually, the first direct evidence that proves that the DNA transmits the genetic informations actually came from the experiments of Griffith and Avery. আসলে এই যে ডিএনএ, ঠিক আছে, ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, এটা আমাদের সকলের জানা আছে। বাট হাউ ইট ওয়াজ প্রুভড, এটা কি করে প্রমাণিত হয়েছিল যে ডিএনএ আনুবংশিক পদার্থ? আমরা আজকের দিনে জানি যে ডিএনএ অ্যাকচুয়ালি ক্যারিজ দ্য জেনেটিক ইনস্ট্রাকশনস ইন দ্য ফর্ম অফ ট্রিপলেট কোডনস। ইট ইজ নোন টু অল অফ আস, বাট অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট ডাইরেক্ট এভিডেন্স, অর্থাৎ যেটা আমরা এর যেটা প্রমাণ আমরা পাই, সেই প্রমাণটা পাই আমরা গ্রিফিথস অ্যান্ড এভারিস ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্টস থেকে, and that was done in the year of 1928. তো 1928 সালে in 1928 বিজ্ঞানী জনের নাম ছিল এস ফ্রেডেরিক গ্রিফিথ। Actually he had experimented um, actually with some pneumonia causing bacteria known as the streptococcus pneumoniae or diplococcus pneumoniae that causes pneumonia in mammals and including humans also. ঠিক আছে, and commonly called the pneumococcus bacteria. And keep remember, এই যে 1928 সালে 1928 স্যার ফ্রেডেরিক গ্রিফিথ যেটা পরীক্ষা তিনি করেছিলেন, সেই পরীক্ষায় তিনি এক্সপেরিমেন্ট ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করেছিলেন কি, যে ব্যাকটেরিয়াটাকে তিনি ব্যবহার করেছিলেন দ্যাট ওয়াজ এ নিউমোনিয়া কজিং ব্যাকটেরিয়া, আর সেই ব্যাকটেরিয়াটার নাম হলো স্ট্রেপ্টোকোক্কাস নিউমোনি নিউমোনি ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা এটাকে ডিপ্লোকক্কাস নিউমোনি বলেও বলা হয়। ঠিক আছে, এবং আমি বলতে চাচ্ছি যে এই যে নিউমোনিয়া কজিং যেটা ব্যাকটেরিয়া যেটা নিয়ে উনি পরীক্ষা করেছিলেন, সেই ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি দুটা টাইপের পাওয়া যায়। একটা টাইপ হচ্ছে R2, আরেকটা টাইপ হচ্ছে S3। ঠিক আছে, এটা ইন নেচার দুটা টাইপের পাওয়া যায়, টাইপ মানে স্ট্রেইন। তো যেটা R2 স্ট্রেইনের যেটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, এগুলিকে বলা হয় রাফ স্ট্রেইন। এই ব্যাকটেরিয়াগুলির অ্যাকচুয়ালি কি হয়, দে ডাজ নট হ্যাভ এনি ক্যাপসুলস। এই ব্যাকটেরিয়াগুলির উপরে কোনো ক্যাপসুল, কোনো প্রোটেক্টেড ক্যাপসুলস থাকে না। দ্যাটস ওয়াই এই ধরনের ব্যাকটেরিয়া দিয়ে যখন কোনো ধরনের ইনফেকশনস হয় বা আমাদের বডিতেই যখন ইনফেকশনস হয়, when our body produced antibodies, ঠিক আছে, আমাদের শরীর থেকে যখন অ্যান্টিবডি প্রডিউস হয়, দে ক্যান ইজিলি রেজিস্ট দ্য ইনফেকশনস। কাজেই R2 যেটা টাইপ, এই টাইপের যেটা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়া, ইট ইজ হার্মলেস, ইট ক্যান নট কজ দ্য ডিজিজ in our body and in other mammals also, as because this type of bacteria does not contain any capsules. কিন্তু যেটা S3 টাইপ অর্থাৎ স্মুথ টাইপ, এই জাতের যে ব্যাকটেরিয়াগুলি আছে, দিজ আর ভেরি ভাইরুলেন্ট and disease causing, as because their cells remain protected by and polysaccharide capsules. ঠিক আছে, যেহেতু এই ব্যাকটেরিয়াগুলি রিমেইন প্রোটেক্টেড বাই এ পলিস্যাকারাইড ক্যাপসুলস, সো দে বিকাম রেজিস্ট্যান্ট টু দি অ্যাকশনস অফ দি অ্যান্টিবডিস। আমাদের শরীরে যেটা অ্যান্টিবডিস তৈরি হয়, সেই অ্যান্টিবডিটাকে এ সহ্য করতে পারে। ঠিক আছে, আবার রেজিস্ট্যান্ট। দ্যাটস ওয়াই এই জাতের ব্যাকটেরিয়া দিয়ে যদি ম্যামেলস বা আমাদের বডিতে যদি ইনফেকশনস হয়, তাহলে কিন্তু সেটা ডিজিজ করে। তো ক্লিয়ার মাই ফ্রেন্ডস? তো ইন 1928 স্যার ফ্রেডেরিক গ্রিফিথ যেটা এক্সপেরিমেন্ট করেছিলেন, দ্যাট এক্সপেরিমেন্টস ইজ পপুলারলি নোন অ্যাজ ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্টস। আর সেখানে তিনি এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করেছিলেন দুটা জাতের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া, একটা নন ভাইরুলেন্ট R2 টাইপ, একটা ভাইরুলেন্ট
অর্থাৎ S3 টাইপ। একটাতে ক্যাপসুল নেই আর একটাতে কি আছে, ক্যাপসুলস আছে। ইট ইজ মোর রেজিস্ট্যান্স টু দ্য অ্যাকশনস অফ দি অ্যান্টিবডিস অ্যান্ড ইট ইজ লেস রেজিস্ট্যান্স টু দি অ্যাকশন অফ দি অ্যান্টিবডিস। এনিওয়ে, তো এক্সপেরিমেন্টটা তিনি কি করেছিলেন, এবং অল্প আগেও আমি বলেছি that Griffith's experiments was the direct evidence that actually proves that DNA transmits the genetic informations. Okay, অ্যাকচুয়ালি তিনি এক্সপেরিমেন্ট করার সময় কি করলেন, ফার্স্ট তিনি কি করলেন, যেটা লাইফ, ঠিক আছে, লাইফ R2 ভ্যারাইটির যেগুলি ব্যাকটেরিয়া, এগুলি R2 ভ্যারাইটির ব্যাকটেরিয়া, লাইফ R2, অর্থাৎ এগুলি সজীব, সেগুলির একটা তিনি ইনোকুলেশনস বা কালচার তৈরি করলেন, এবং সেই সেই ব্যাকটেরিয়াগুলিকে ডাইরেক্ট একটা হেলদি মাইস, ঠিক আছে, হেলদি যেটা মাইস, তার বডিতে কি করা হলো, সেটাকে ইনজেক্ট করা হলো। যখন এরকম লাইভ R2 সজীব R2 ব্যাকটেরিয়াগুলিকে যখন এরকম হেলদি মাইসের বডিতে যখন ইনজেক্ট করা হয়, ঠিক আছে, দেখা যায় যে মাইসের শরীরে কোনো ধরনের ডিজিজ ডেভেলপড হয় না। অর্থাৎ যেটা মাইসের মধ্যে ইনজেক্ট করা হলো, it does not develop any disease and survived as because the bacteria type was R2. কারণ যখন এই ব্যাকটেরিয়াগুলির শরীরে চলে যায়, এর বডির যে অ্যান্টিবডি সেটা ইজিলি ব্যাকটেরিয়াগুলিকে কি করতে পারে, কন্ট্রোল করতে পারে, সেগুলিকে ধ্বংস করে দিতে পারে। That's why the result is, যে রেজাল্ট আমরা পেলাম, that result shows that mice does not develop any disease or did not develop any disease and survived. আচ্ছা, in the next case ফ্রেডেরিক গ্রিফিথ কি করলেন, এবার তিনি নিলেন S3 টাইপ ব্যাকটেরিয়াস, অর্থাৎ যেগুলি ভাইরুলেন্ট, হুইচ ক্যান কজ দ্য ডিজিজেস, সেটার একটা ইনোকুলেশনস বা কালচার তৈরি করলেন, এবং সেই ব্যাকটেরিয়াগুলিকে ডাইরেক্ট ইনজেক্ট করলেন ইনটু অ্যানাদার হেলদি মাইস। তো দেখা গেল এই ক্ষেত্রে কি রেজাল্টস পেলাম, যে যেটা মাইসের মধ্যে এই ব্যাকটেরিয়াগুলিকে ইনজেক্ট করা হলো, দেখা গেল যে মাইস ডেভেলপ দ্য ডিজিজ, ওর মধ্যে বেমার হয়, রোগ হলো, অ্যান্ড ফাইনালি ডাইস। তো এটা হবেই, কারণ আমরা জানি যে S3 টাইপগুলি ভাইরুলেন্ট। এই ধরনের ব্যাকটেরিয়াগুলিকে যখন একটা হেলদি মাইসের বডিতে ইনজেক্ট করা হয়, দ্য মাইস ক্যান নট রেজিস্ট দ্য ইনফেকশনস অ্যাজ বিকজ দিস কাইন্ডস অফ ব্যাকটেরিয়া, S3 টাইপ ব্যাকটেরিয়া, রিমেইন প্রোটেক্টেড বাই ক্যাপসুলস। এখন মাইসের বডিতে যেটা অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে, জেনারেট হচ্ছে, সেটা এই ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করতে পারছে না। দ্যাটস ওয়াই দ্য মাইস হ্যাড ডেভেলপড দ্য ডিজিজ অ্যান্ড ডাইড ইন হিজ এক্সপেরিমেন্ট। ওকে, আচ্ছা, এবার থার্ড স্টেপে তিনি কি করলেন, এবার তিনি আবার ভ্যারি ভাইরুলেন্ট অর্থাৎ ডিজিজ কজিং যেগুলি S3 ব্যাকটেরিয়া, সেগুলিকে নিলেন, নিয়ে নেওয়ার পর সেগুলিকে কি করলেন, তার যে ব্যাকটেরিয়ার যেটা কালচার, সেটাকে তিনি হিট দিলেন, সেটাকে হিট দেওয়া হলো। হিট দিয়ে কি করা হলো, এখানে যত ব্যাকটেরিয়া আছে, অর্থাৎ যেগুলি S3 ব্যাকটেরিয়া, এগুলি কিন্তু সব S3 ব্যাকটেরিয়া, সেগুলিকে এখানে নেওয়া হচ্ছে। এই সমস্ত S3 ব্যাকটেরিয়াগুলিকে কি করলেন, হিট দিয়ে সেই ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেললেন, ঠিক আছে। এরপরে এখানে যে হিট কিল্ড যেগুলি ব্যাকটেরিয়া, অর্থাৎ মরে যাওয়া ব্যাকটেরিয়া, ঠিক আছে, হিট কিল্ড ব্যাকটেরিয়া, সেগুলিকে নিয়ে তিনি এবার অ্যানাদার হেলদি মাইসের বডিতে ইনজেক্ট করে দিলেন, অ্যান্ড রেজাল্টস আমরা জানি, অ্যাজ বিকজ দ্য ব্যাকটেরিয়াস আর অলরেডি কিল্ড, এখানে ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলা হয়েছে বাই অ্যাপ্লাইং দ্য হিট। কাজে মরে যাওয়া ব্যাকটেরিয়া তো ডিজিজ করতে পারবে না। রেজাল্টস আমরা সেটাই পেলাম, the mice had not developed any kinds of disease and survived. ওকে, এবার ফোর্থ স্টেপে তিনি কি করলেন, আমরা তো জানি যে R2 টাইপসের যেগুলি ব্যাকটেরিয়া, দিজ আর নন ভাইরুলেন্ট, এগুলি তো কোনো ডিজিজ করতে পারে না, কারণ আমরা অলরেডি দেখেছি এটা, ইট ইজ প্রুভড। কাজে তিনি R2 ব্যাকটেরিয়া নিলেন, এগুলি R2 ব্যাকটেরিয়া, ঠিক আছে, এবং তার সাথে হিট কিল্ড, ঠিক আছে, হিট দিয়ে যেগুলি ব্যাকটেরিয়াকে মেরে ফেলা হয়েছে, এরকম হিট কিল্ড S3 ব্যাকটেরিয়াও তিনি নিলেন, এগুলি সব হিট কিল্ড। ওকে, হিট কিল্ড ব্যাকটেরিয়া। কাজে এবার আমরা জানি যে R2 ব্যাকটেরিয়া দিয়েও ডিজিজ হয় না, আর হিট কিল্ড S3 ব্যাকটেরিয়া দিয়েও ডিজিজ হচ্ছে না, দুই জায়গায় কিন্তু কোনো ধরনের ডিজিজ হয় নাই। এবার R2 ব্যাকটেরিয়া, লাইভ R2 ব্যাকটেরিয়া এবং হিট কিল্ড তাপ দিয়ে মারা এইখান থেকে S3 ব্যাকটেরিয়াগুলিকে একসঙ্গে মিক্স করা হলো। মিক্স করে যখন সেগুলিকে একটা হেলদি মাইসের বডিতে ইনজেক্ট করা হয়, তাহলে আমাদের কি ধারণা থাকবে, আমরা কি এক্সপেক্ট করব, আমরা এটাই করব, কারণ R2 ব্যাকটেরিয়া দিয়ে তো কোনো ডিজিজ হয়ই না,
কাজে এই ব্যাকটেরিয়াগুলি তো মাইসের মধ্যে কোনো ধরনের ডিজিজ ডেভেলপ করতে পারবে না। এমনকি S3 ব্যাকটেরিয়া যেগুলি এখানে ইউজ করা হচ্ছে সেগুলোও কি হিট কিল্ড, তাপ দিয়ে মারা ব্যাকটেরিয়া। আমরা দেখেছি অল্প আগে এই হিট কিল্ড S3 ব্যাকটেরিয়াও কোনো ধরনের মাইসের মধ্যে ডিজিজ ডেভেলপ করতে পারেনি। কাজে এই ক্ষেত্রে আমাদের একটা এক্সপেকটেশনস থাকবে যে এই ক্ষেত্রে মাইস এর মধ্যে কোনো ডিজিজ হবে না। কিন্তু এখানে একটা আনএক্সপেক্টেড রেজাল্ট সেই সময় পাওয়া গেছিল, দ্যাট মাইস হ্যাড ডেভেলপ ডিজিজ অ্যান্ড ডাইড, মারা যায়। তো এখানে একটা কোশ্চেন চলে আসে যে কেন, হোয়াই, কারণটা কি? ঠিক আছে, তো এটাই অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টের একটা টার্নিং পয়েন্ট ছিল, ঠিক আছে, হুইচ ফাইনালি প্রুভস দ্যাট দ্য ডিএনএ ট্রান্সমিটস দ্য জেনেটিক ইনফরমেশনস। ক্লিয়ার? তো এই জায়গায় কেন এই ঘটনাটা ঘটলো সেটাকে বুঝবার জন্য যখন মরে যাওয়া যেটা মাইস, তার যেটা ব্লাড, তার ব্লাড যখন এক্সামিনেশন করা হয়, দেখা যায় যে এই মরে যাওয়া মাইসের যেটা ব্লাড, সেই ব্লাডের মধ্যে দু ধরনের ব্যাকটেরিয়ার প্রেজেন্স পাওয়া যাচ্ছে। লাইভ R2, ঠিক আছে, এর ব্লাডের মধ্যে R2 ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে, সেটা তো পাবোই আমরা, কারণ সেই ব্যাকটেরিয়া আমরা ইনজেক্ট করেছি। বাট আনএক্সপেক্টেডলি এই যেটা ডেড মাইস, তার রক্তের মধ্যে আমরা কি ব্যাকটেরিয়া পাচ্ছি? লাইভ, কিপ রিমেম্বার লাইভ, লাইভ S3 ব্যাকটেরিয়া পাচ্ছি। আমরা কিন্তু দিয়েছি এখানে হিট কিল্ড S3 ব্যাকটেরিয়া, তাপ দিয়ে মারা ব্যাকটেরিয়াগুলিকে দিয়েছি, কিন্তু মাইসের বডিতে আমরা কি পাচ্ছি? লাইভ S3 ব্যাকটেরিয়া। আর এই ব্যাকটেরিয়াগুলি অ্যাকচুয়ালি মাইসের মধ্যে কি করেছিল? ডিজিজ করেছিল। কারণ প্রশ্ন হলো, মাইসের বডিতে কি এরকম কোনো মলিকুলার মেকানিজমস আছে নাকি যেটা হিট কিল ব্যাকটেরিয়াগুলিকে আবার আবার সজীব করে দিতে পারে, সেগুলিকে লাইভ করে দিতে পারে, জিন্দা করে দিতে পারে? নো, মাইসের বডিতে এই ধরনের কোনো মেটাবলিক মেকানিজমস নাই যেটা একটা তাপ দিয়ে মারা ব্যাকটেরিয়া সেখানে ঢুকলে সেটা আবার লাইভ হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। নো, দ্যাট ইজ নট পসিবল। তো কি করে হলো? যাই হোক, গ্রিফিথ এবার গ্রিফিথের যেটা এক্সপ্লেনেশনস, ঠিক আছে, গ্রিফিথ যে রেজাল্টটা পেল যে ডেড যেটা মাইস, ঠিক আছে, তার ব্লাড এক্সামিনেশন করে যখন তিনি দেখলেন যে এর ব্লাডের মধ্যে লাইভ R2 ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে, আর পাশাপাশি এর ব্লাডের মধ্যে লাইভ, কিপ রিমেম্বার, লাইভ S3 ব্যাকটেরিয়াও পাওয়া যাচ্ছে, কিন্তু এর বডিতে তো কোনো লাইভ S3 ব্যাকটেরিয়া তো দেওয়া হয়নি। দেওয়া হয়েছে সেটা হিট কিল্ড S3 ব্যাকটেরিয়া। কাজে পেতে গেলে এখানে হিট কিল্ড S3 ব্যাকটেরিয়া পেতে লাগে, কিন্তু এর শরীরে দেখা যাচ্ছে S3 ব্যাকটেরিয়াগুলি লাইভ, সজীব, এবং যেটা এর মধ্যে ডিজিজ করেছে। তো এই একটা যে আনএক্সপেক্টেড রেজাল্টস যখন গ্রাফিথ পেলেন ইন 1928 ইন হিজ এক্সপেরিমেন্ট, তখন গ্রিফিথ ব্যাপারটাকে কিছুটা এভাবে এক্সপ্লেইন করলেন যে সম্ভবত সম্ভবত যেগুলি R2 ব্যাকটেরিয়া, ঠিক আছে, যেগুলি R2 ব্যাকটেরিয়া যেগুলি ছিল, এখানে আমি দেখাচ্ছি, যেগুলি R2 ব্যাকটেরিয়া, ঠিক আছে, যেটার বডিতে লাইভ ইনজেক্ট করা হয়েছে, সেগুলি প্রবাবলি যেগুলি S3 ব্যাকটেরিয়া, অর্থাৎ যেগুলি হিট কিল্ড, যেগুলি S3 ব্যাকটেরিয়া, এগুলিকে হিট কিল্ড আমি বলছি কারণ এগুলি তাপ দিয়ে মারা ব্যাকটেরিয়া R2 ব্যাকটেরিয়ার সঙ্গে মিক্স করে দেওয়া হয়েছিল এখানে। তো গ্রিফিথের মতে সম্ভবত যখন লাইভ R2 ব্যাকটেরিয়াগুলিকে হিট কিল্ড S3 ব্যাকটেরিয়ার সঙ্গে মিক্স করে দেওয়া হয়, তখন এই তাপ দিয়ে মারা S3 ব্যাকটেরিয়ার থেকে সম্ভবত কোনো কেমিক্যালস, সাম কেমিক্যালস, আননোন কেমিক্যালস, গ্রিফিথ অ্যাকচুয়ালি সেই কেমিক্যালটাকে তিনি ফাইন্ড আউট করতে পারেন নাই, কিন্তু তিনি বলেছেন যে প্রবাবলি হিট কিল্ড S3 ব্যাকটেরিয়ার থেকে কোনো না কোনো কেমিক্যাল অ্যাকচুয়ালি R2 ব্যাকটেরিয়া কি করে, সেটাকে অ্যাকসেপ্ট করে, R2 ব্যাকটেরিয়া সেটাকে নিয়ে R2 ব্যাকটেরিয়াগুলি কিসে কনভার্ট হয়? ইনটু S3 ব্যাকটেরিয়াতে কনভার্ট হয়, এবং সেটা একটা ভাইরুলেন্ট টাইপে কনভার্ট হয়ে যাচ্ছে। তো দ্যাট ওয়াজ দ্য এক্সপ্লেনেশনস অফ দি গ্রিফিথস, অ্যান্ড দ্য ফেনোমেনন ইজ কল্ড দি ট্রান্সফরমেশনস, ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। এভাবে এটা কিন্তু ফার্স্ট একটা এক্সপেরিমেন্ট ছিল যেখান থেকে আমরা জানতে পারি যে ব্যাকটেরিয়া নিজের জেনেটিক ক্যারেক্টারটাকে ট্রান্সফর্ম করতে পারে। যেমন R2 ব্যাকটেরিয়া, এর মধ্যে এরকম কোনো জেনেটিক ক্যারেক্টার ছিল না যে ইট ক্যান কজ দ্য ডিজিজ, এবং এই R2 ব্যাকটেরিয়ার যেটা স্ট্রাকচার, তার মধ্যে আমরা কোনো পাই নেই যে তার মধ্যে ক্যাপসুলস আছে। কিন্তু দেখা যাচ্ছে R2 ব্যাকটেরিয়াগুলিকে যখন হিট কিল্ড S3 ব্যাকটেরিয়ার সঙ্গে মিক্স করে দেওয়া হচ্ছে, তখন কিছু R2 ব্যাকটেরিয়া তার নিজের জেনেটিক ক্যারেক্টারটাকে কি করে, সে চেঞ্জ করে নিতে পারে।
এবং এই ক্ষেত্রে গ্রিফিথের যেটা এক্সপ্লেনেশন ছিল, যেটা অল্প আগে আমি বললাম, যে কি করে ব্যাকটেরিয়া নিজের জেনেটিক ক্যারেক্টারটাকে ট্রান্সফর্ম করলো, সেটা করলো বাই অ্যাকসেপ্টিং সাম কেমিক্যালস। এখন কি কেমিক্যাল, দ্যাট ওয়াজ নট নোন টু গ্রিফিথ। কিন্তু বলেছিল যে R2 ব্যাকটেরিয়া এগুলি নিজের যেটা জেনেটিক ক্যারেক্টার সেটাকে কি করে চেঞ্জ করলো, বাই অ্যাকসেপ্টিং সাম কেমিক্যালস ফ্রম হিট কিল্ড S3 ব্যাকটেরিয়া। এবং তার ফলে R2 ব্যাকটেরিয়াগুলি কি হয়, একটা S3 টাইপে কনভার্ট হয়ে যায় এবং তার চারদিকে ক্যাপসুলো ফর্মেশন হয়। আর ইন দ্যাট কেস এটাকে আর অ্যান্টিবডি নষ্ট করতে পারে না। এর শরীরে যখন অ্যান্টিবডি তৈরি হচ্ছিল, সেই অ্যান্টিবডি আর কিন্তু নষ্ট করতে পারলো না। তো ফেনোমেনন ইজ কল্ড দি, এই ঘটনাটাকে বলা হয় ট্রান্সফরমেশন। অ্যান্ড কিপ রিমেম্বার, ট্রান্সফরমেশনস অ্যাকচুয়ালি ইজ এ পার্মানেন্ট জেনেটিক চেঞ্জ। কারণ এখানে যেটা R2 ব্যাকটেরিয়াগুলি যে চেঞ্জ হয়েছিল, দ্যাট ওয়াজ পার্মানেন্ট চেঞ্জ। এরকম না যে S3 গুলি আবার R2 হয়ে গেছে। তো এক্স্যাক্টলি কি হয়েছিল এখানে, কি করে R2 ব্যাকটেরিয়াগুলি নিজেকে S3 টাইপে ট্রান্সফর্ম করে, ঠিক আছে, সেটা তো একটা মোটামুটি একটা আইডিয়া পাওয়া গিয়েছিল ফ্রম দ্য গ্রিফিথস এক্সপেরিমেন্ট। কিন্তু গ্রিফিথ যে কেমিক্যালসটার কথা বলেছিল, ঠিক আছে, সেই কেমিক্যালটা সম্পর্কে কিন্তু জানা যায়নি ওই সময়। এরপরে ইন 1944 O.T. অ্যাভেরি, তিনজন বিজ্ঞানী অ্যাকচুয়ালি, একজন হচ্ছে অ্যাভেরি, O.T. অ্যাভেরি, একজন হচ্ছে ম্যাকলিয়ট, আরেকজন বিজ্ঞানী হচ্ছে ম্যাককার্টি। আর ইয়ারটা ছিল ইন 1944। ইন 1944 অ্যাকচুয়ালি এই তিনজন বিজ্ঞানী তারা জাস্ট এক্সপেরিমেন্টটাকে আবার রিপিট করে, জাস্ট টু know the exact reason or exact cause of the bacterial transformation, যে কি করে R2 ব্যাকটেরিয়াগুলি নিজের জেনেটিক ক্যারেক্টারটাকে ট্রান্সফর্ম করছে, নিজের যেটা আনুবংশিক গুণাগুণ সেটাকে কি করে সে পাল্টিয়ে নিতে পারে। জাস্ট টু ফাইন্ড আউট দ্য এক্সাক্ট রিজনস, দে জাস্ট রিপিট দ্য এক্সপেরিমেন্টস। তো এক্সপেরিমেন্টটাকে রিপিট করার পর দেখলো যে হ্যাঁ, রেজাল্টস তো একই পাওয়া যাচ্ছে। এরপরে কারণটা কি সেটাকে জানার জন্য অ্যাভেরি, ম্যাকলিয়ট অ্যান্ড কার্টি কি করলো, যেটা হিট কিল্ড, ঠিক আছে, রিমেম্বার হিট কিল্ড যেগুলি S3 ব্যাকটেরিয়া, ঠিক আছে, এগুলি S3 ব্যাকটেরিয়া যেগুলি হিট কিল্ড, এখান থেকে হিট কিল্ড S3 ব্যাকটেরিয়াগুলিকে নেওয়ার পর সেই ব্যাকটেরিয়াগুলিকে কি করা হলো, এবার সেন্ট্রিফিউজ করা হয়। সেন্ট্রিফিউজ করার পরে কি হয়, এই যেটা হিট কিল্ড যেটা S3 ব্যাকটেরিয়া, এর মধ্যে থাকা কার্বোহাইড্রেটগুলিকে আলাদা করা হলো। S3 ব্যাকটেরিয়ার সেন্ট্রিফিউজ করার পর তার যেটা ব্যাকটেরিয়াল যেটা এক্সট্রাক্ট তৈরি হয়, তার থেকে প্রোটিনগুলিকে সেপারেট করা হলো। এরকম হিট কিল্ড S3 ব্যাকটেরিয়ার যেটা এক্সট্রাক্ট, তার থেকে তার ডিএনএ গুলিকে সেপারেট করা হলো। এবার কি করা হয়, এই যেটা S3 ব্যাকটেরিয়া, তার এক্সট্রাক্ট থেকে সেপারেট করা যেটা কার্বোহাইড্রেট, সেটাকে এখানে দেওয়া হয়। তারপরে তার থেকে সেপারেট করা যেগুলি প্রোটিন, সেটাকে ইউজ করা হয়। আর তার থেকে সেপারেট করা কি ডিএনএ। খেয়াল রাখতে হবে এটা কোন ব্যাকটেরিয়ার কার্বোহাইড্রেট, S3 প্রোটিন, S3 ডিএনএ, ঠিক আছে, বোঝা গেছে তো? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কি করে R2 ব্যাকটেরিয়া S3 ব্যাকটেরিয়াতে ট্রান্সফর্ম হচ্ছে, ঠিক আছে। কয়েক বছর আগেই কিন্তু গ্রিফিথ বলে দিয়েছিল যে R2 ব্যাকটেরিয়া কি করে ট্রান্সফর্ম হলো, বাই অ্যাকসেপ্টিং সাম কেমিক্যালস ফ্রম দি হিট কিল্ড S3 ব্যাকটেরিয়া। এবার অ্যাভারি, ম্যাকলিয়ট আর কার্টির কাজ হচ্ছে S3 ব্যাকটেরিয়ার সেই কেমিক্যালটাকে ফাইন্ড আউট করা, ঠিক আছে, যেটা নিয়ে R2 ব্যাকটেরিয়া S3 তে কনভার্ট হয়ে গেছে সেটাই। এর জন্য তারা কি করেছিল, S3 ব্যাকটেরিয়ার হিট কিল্ড যেগুলি S3 ব্যাকটেরিয়া নেয় আর সেটাকে সেন্ট্রিফিউজ করে সেই ব্যাকটেরিয়ার মধ্যে থাকা কার্বোহাইড্রেটগুলিকে সেপারেট করে আলাদা করে নিয়ে নেওয়া হয়। S3 ব্যাকটেরিয়ার থেকে বের করে নেওয়া প্রোটিনগুলিকে আলাদাভাবে এখানে নেওয়া হয়েছে। আর S3 ব্যাকটেরিয়া, ঠিক আছে, তার যেটা এক্সট্রাক্ট, তার থেকে ডিএনএ গুলিকে নিয়ে এখানে নেওয়া হয়েছে। এবার এই যেটা কার্বোহাইড্রেট সলিউশন অফ S3 ব্যাকটেরিয়া, তার মধ্যে লাইভ R2 ব্যাকটেরিয়া দিয়ে দেওয়া হয়। এরকম লাইভ R2 ব্যাকটেরিয়াগুলিকে মিক্স করে দেওয়া হয়। এরকম যেগুলি S3 ব্যাকটেরিয়ার থেকে নেওয়া যেটা প্রোটিন সলিউশন, তার মধ্যে লাইভ R2 ব্যাকটেরিয়া দিয়ে দেওয়া হয়। আবার
S3 ব্যাকটেরিয়ার থেকে লাভ করা যেগুলি ডিএনএ ফ্র্যাগমেন্টস, তার মধ্যে আবার এই আর অর্থাৎ রাফ টাইপ R2 ব্যাকটেরিয়াগুলিকে মিক্স করে দেওয়া হয়। এবার দেখা গেল যে যখন লাইভ R2 ব্যাকটেরিয়াগুলিকে S3 ব্যাকটেরিয়ার মধ্যে মিক্স করা হলো, দেখা গেল এখানে কোনো চেঞ্জ নেই, অর্থাৎ R2 ব্যাকটেরিয়াগুলি কি নিজের জেনেটিক ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে পারে না। এবার যখন S3 ব্যাকটেরিয়ার যেটা প্রোটিন এক্সট্রাক্ট, হিট কিল্ড যেগুলি S3 ব্যাকটেরিয়া, তার থেকে প্রোটিনগুলোকে আলাদা করা হয়েছে, আর সেই প্রোটিনের মধ্যে যখন লাইভ R2 ব্যাকটেরিয়াগুলিকে রাখা হলো, দেখা গেল এখানেও কোনো পজিটিভ রেজাল্টস নেই, এখানেও R2 ব্যাকটেরিয়ার যেটা জেনেটিক কোনো ট্রান্সফরমেশনস ঘটনা ঘটে না। এরপরে কি করলো, এবার এই ক্ষেত্রে থার্ড যেটা কেস, সেখানে দেখা যাচ্ছে যে এখানে লাইভ R2 ব্যাকটেরিয়াগুলিকে যখন মিক্স করা হয়, প্লেস করা হয় ইন দ্য ডিএনএ এক্সট্রাক্ট অফ দি হিট কিল্ড S3 ব্যাকটেরিয়া, দেখা গেল যে এই ক্ষেত্রে কিছু কিছু R2 ব্যাকটেরিয়া এখানে কি হয়, তার জেনেটিক ট্রান্সফরমেশন হয় এবং সেগুলি S3 টাইপসে কি হয়, কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কাজেই এই যে গ্রিফিথ এই 1928 সনে তার এক্সপেরিমেন্টসের যেটা ফলাফল তিনি পেয়েছিলেন, তার থেকে তিনি যেটা অনুমান করেছিলেন যে কি করে R2 ব্যাকটেরিয়াগুলি নিজের জেনেটিক গুণাগুণটাকে চেঞ্জ করলো বাই অ্যাকসেপ্টিং সাম কেমিক্যালস ফ্রম দি হিট কিল্ড S3 ব্যাকটেরিয়া, এবং সেই কেমিক্যালটা কি ছিল, দ্যাট ওয়াজ টোটালি আননোন টু হিম। কিন্তু সেই কেমিক্যালটা এরপর ইন 1944 সালে সেটা সেটা জানা যায় from the experiments of Avery, MacLeod and Carty, and that chemical was nothing but it was DNA. That chemical was DNA of S3 bacteria. ঠিক আছে, কারণ হিট কিল্ড S3 ব্যাকটেরিয়ার প্রোটিন যখন দেওয়া হলো, দেখা গেল কোনো চেঞ্জেস নাই, কার্বোহাইড্রেট। হিট কিল্ড S3 ব্যাকটেরিয়ার যখন প্রোটিন ইউজ করা হলো, দেখা গেল সেখানেও কোনো জেনেটিক ট্রান্সফরমেশন হচ্ছে না। কিন্তু যখন হিট কিল্ড S3 ব্যাকটেরিয়ার ডিএনএ এক্সট্রাক্ট যখন এখানে ইউজ করা হয়, দেখা যায় এখানে যেগুলি রাফ R2 ব্যাকটেরিয়া, সেগুলি কি হয়, তার জেনেটিক ট্রান্সফরমেশন হয়, আর সেটা S3 টাইপে কি হয়, কনভার্ট হয়। তো এইটাকে কনফার্ম করার জন্য অ্যাকচুয়ালি এই যে রাফ অর্থাৎ R2 টাইপের যে ব্যাকটেরিয়া, এগুলির যে জেনেটিক ট্রান্সফরমেশন হলো, এর যে জেনেটিক গুণাগুণটা যে পাল্টে গেল, সেখানে S3 ব্যাকটেরিয়ার যেটা ডিএনএ, তার তার যেটা রোল, সেটার জন্যই কি হয়েছে, সেটাকে কনফার্ম করার জন্য যখন এই ধরনের যেটা সলিউশন, যেখানে ডিএনএ এক্সট্রাক্ট ইউজ করা হচ্ছে, সেখানে যখন ডিঅক্সিরাইবো নিউক্লিয়াস এনজাইম ইউজ করা হয়, সাথে আবার কি ইউজ করা হয়, কিপ রিমেম্বার। ঠিক আছে, এই জায়গাটা অল্প ধ্যান দিয়ে শোনো, যে আমরা জানতে চাচ্ছি যে এখানে R2 ব্যাকটেরিয়াগুলি যে S টাইপে যে কনভার্ট হচ্ছে, সেখানে সত্যিই কি S3 ব্যাকটেরিয়ার ডিএনএর কোনো রোল আছে, সেটাকে জাস্টিফাই করার জন্য, সেটাকে কনফার্ম করার জন্য তারা আরেকটা এক্সপেরিমেন্ট করলো। সেই এক্সপেরিমেন্টটাতে কি করলো, তারা এরকমভাবে একটা টেস্ট টিউব নিলেন এবং তার মধ্যে হিট কিল্ড S3 ব্যাকটেরিয়া যেগুলি আছে, তার ডিএনএ এক্সট্রাক্ট সেখানে ইউজ করা হলো, সেখানে লাইভ R2 ব্যাকটেরিয়াও দেওয়া হয়েছিল, আর সাথে একটা এনজাইম সেখানে ইউজ করা হয়েছিল। আমি সেই এনজাইমটার নামটা এখানে লিখে দিচ্ছি। সেই এনজাইমটার নাম হলো ডিঅক্সি রাইবো নিউক্লিয়াস এনজাইম। এই যেটা এনজাইম, এই এনজাইমটা অ্যাকচুয়ালি ডিএনএ গুলাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। ঠিক আছে, আর সেক্ষেত্রে দেখা গেল যে যখন আমি ডিএনএ গুলাকে এনজাইম দিয়ে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, তখন দেখা যায় যে R2 গুলি আর নিজেকে চেঞ্জ করতে পারে না, সে তার নিজের জেনেটিক গুণাগুণটাকে পাল্টাতে পারে না। এর থেকে প্রমাণ হচ্ছে যে এই যে R2 ব্যাকটেরিয়া, এর মধ্যে যে জেনেটিক গুণাগুণটা যে চেঞ্জ হচ্ছে, তার জন্য S3 ব্যাকটেরিয়ার ডিএনএ ফ্র্যাগমেন্টসটা দরকার আছে। এটা না হলে এ তার জেনেটিক গুণাগুণটাকে চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তাহলে এর থেকে প্রমাণ হচ্ছে, সো দিস কনফার্ম দ্যাট ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, কারণ R2 ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, এর মধ্যে তো এরকম কোনো জেনেটিক ক্যারেক্টার নাই যে চারদিকে ক্যাপসুল ফর্মেশন হবে। ঠিক আছে, R2 ব্যাকটেরিয়া ইজ এ নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। কিন্তু এই ব্যাকটেরিয়াটার মধ্যে কি হয়, একটা নিউ ক্যারেক্টারস, একটা নতুন ক্যারেক্টার তার মধ্যে অ্যাড হচ্ছে, অর্থাৎ তার মধ্যে একটা ক্যাপসুল ফর্মেশন হচ্ছে, তার জেনেটিক গুণাগুণ চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যাকটেরিয়াটা ছিল নন ভাইরুলেন্ট, এখন ব্যাকটেরিয়া হয়ে গেল ভাইরুলেন্ট, ডিজিজ কজিং।
কাজেই এমন কোন কেমিক্যাল সাবস্টেন্স অ্যাকচুয়ালি R2 ব্যাকটেরিয়ার মধ্যে নিউ ক্যারেক্টার অ্যাড করছে, R2 ব্যাকটেরিয়ার জেনেটিক গুণাগুণটার মধ্যে নতুন কিছু গুণ, নিউ কিছু ক্যারেক্টার অ্যাডিশন করছে, সেটা কে করছে? সেটা ডিএনএ। কারণ হিট কিল্ড S3 ব্যাকটেরিয়া থেকে কি নেয়? ডিএনএ নেয়। ডিএনএ অ্যাকসেপ্ট করা মাত্রই এর মধ্যে কিছু নিউ ক্যারেক্টার শো হতে আরম্ভ করছে, ঠিক আছে? কাজে ডিএনএ ক্যারিজ দ্য, এর থেকে প্রমাণ হচ্ছে যে ডিএনএ ক্যারিজ দি ক্যারেক্টার্স ইন দ্য ফর্ম অফ কোডন, ঠিক আছে? যে এই যে ব্যাকটেরিয়ার চারদিকে যে ক্যাপসুল ফর্মেশন হবে, ব্যাকটেরিয়া যে ম্যামেলস বডিতে ডিজিজ করতে পারবে, এই যে তার গুণাগুণটা যে চেঞ্জ হলো, এই যে ওর মধ্যে যে নতুন ক্যারেক্টার কিছু চলে আসলো, সেই ক্যারেক্টারটাকে ক্রিয়েট করলো কে? ডিএনএ অফ হিট কিল্ড S3 ব্যাকটেরিয়া। কাজে ডিএনএ ক্যান ক্রিয়েট দ্য ক্যারেক্টার্স, দ্যাট মিনস ডিএনএ ক্যারিজ দ্য জেনেটিক ইনস্ট্রাকশনস অর জেনেটিক ক্যারেক্টার, কারণ ডিএনএ ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে। যদি R2 ব্যাকটেরিয়া হিট কিল্ড S3 ব্যাকটেরিয়ার থেকে যদি ডিএনএ অ্যাকসেপ্ট না করতো, তাহলে ওর মধ্যে ক্যাপসুল ক্রিয়েট হতো না, ওর মধ্যে নিউ ক্যারেক্টারগুলি ক্রিয়েট হতো না। ক্লিয়ার? সো মাই ফ্রেন্ডস, keep remember, DNA is the character creating substance and it carries the genetic instructions, ঠিক আছে? সো এই জন্য আমি বলেছিলাম অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ফার্স্ট ডাইরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্স that proves that the DNA transmits the genetic informations, and the whole experiments, both the experiments collectively called as Griffith's and Avery's transformation experiments. So thank you very much for learning with me, and keep your study continue. Thank you.